এএমসি পার্ট 1 এর জন্য যেটা হচ্ছে মেইন গাইডলাইন দিবে আমাদেরকে, সেটা হচ্ছে হ্যান্ডবুক অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এটা ঢাকায় নীলক্ষেতে পাওয়া যায়, খুবই অ্যাভেলেবল। আর এই বইটা যদি দেখেন তাহলে আপনি আইডিয়া পাবেন যে হচ্ছে পরীক্ষায় কোন ধরনের কোয়েশ্চেন আসতেছে। সো এই বইটা খুবই ভালো। আর হচ্ছে এই বইটা থেকেও এক্সামে ধরেন 7-8টার মতো কোয়েশ্চেন আসে। সো ধরেন 150টার মধ্যে আপনি অ্যাটলিস্ট 7-8টা কোয়েশ্চেন পাবেন ফ্রম দিস বুক। আর এছাড়া দিস বুক, দ্য সেকেন্ড ওয়ান, জন মুক্তাক জেনারেল প্র্যাকটিস 7th এডিশন, এটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এমসি পরীক্ষার জন্য, বোথ ফর এমসি পার্ট 1 এন্ড পার্ট 2। ঠিক আছে। আর হচ্ছে কিছু অন্য বই, যেমন হচ্ছে ইউএসএমএলই মেডিকেল এথিক্স 100 কেসেস, এই বইটা হচ্ছে দরকার হয় হচ্ছে এথিক্স পড়ার জন্য। তো সব পড়া লাগবে না, যে কিছু ডেফিনেটিভ জিনিস আছে যে সেগুলো জাস্ট ওই জিনিসগুলোই পড়তে হয়। সো এএমসি পরীক্ষা আসলে অতটা ভাস্ট না, টু বি অনেস্ট। এখানে হচ্ছে আপনার জানতে হবে যে এই এক্সামটা আপনার কাছ থেকে কি চায়। সো আর এখানে আরেকটা জিনিস আমার না বললেই না, যে এখানে পাস্ট পেপার সলভ করার ইম্পর্টেন্স হিউজ। সো পাস্ট পেপার সলভ করতে হবে এবং আপনাকে টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, জানতে হবে যে কি কি আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা বই ইউএসএমএলই থেকে লাগে, যেটা হচ্ছে USMLE Kaplan Step 2 CK Psychiatry, Epidemiology and Ethics. So this psychiatry and epidemiology also we read from this Kaplan Step 2 CK book. আর হচ্ছে অ্যান্থোলজি অফ মেডিকেল কন্ডিশন, এই বইটাও পাশাপাশি রাখতে পারেন, কারণ এই বইটার মধ্যে অনেক কন্ডিশনের ছবি, তারপর অনেক ডিফারেন্সিয়ালস। সো অ্যাজ আ গাইডলাইন এই বইটা পাশাপাশি রাখতে পারেন। আর হচ্ছে পরীক্ষা প্রিপারেশন নেওয়ার সময় বিভিন্ন ম্যানেজমেন্ট অথবা হচ্ছে আপ টু ডেট ইনফরমেশন জানার জন্য আপনাকে টাইম টু টাইম ডিফারেন্ট অস্ট্রেলিয়ান গাইডলাইন চেক করতে হবে। এবং তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে RCH, যেটা হচ্ছে পিডিয়াট্রিক্স এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে RACGP গাইডলাইন। ঠিক আছে। সো এই দুইটা গাইডলাইন মেইনলি ইম্পর্টেন্ট। এছাড়াও আদার্স অস্ট্রেলিয়ান গাইডলাইন আছে। সো আপনার যদি কেউ ইন্টারেস্টেড হন আমাকে মেসেজ করতে পারেন, আমি এগুলোর লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে বুকস এর লিস্ট more or less for MCQ exam. আর যখন হচ্ছে MCQ এক্সাম পাস করবেন তখন হচ্ছে আপনার যেই প্রথমে যে এমসি পোর্টফোলিওটা তৈরি করেছেন ওটার মধ্যে হচ্ছে লেখা আসবে নাও ইউ আর এলিজিবল ফর এমসি ক্লিনিক্যাল এক্সামিনেশন। সো এমসি ক্লিনিক্যাল এক্সামের জন্য এলিজিবল হওয়ার পর তখন হচ্ছে এমসি ক্লিনিক্যাল। হ্যালো, জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এমসিকিউ ক্লিয়ার করার পর তো হচ্ছে এমসি ক্লিনিক্যাল এক্সামের জন্য এলিজিবল হবেন, তখন হচ্ছে এমসি ক্লিনিক্যালের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। তো এই পর্যন্ত যে এমসিকিউ সম্পর্কে বা পার্ট 1 সম্পর্কে আইডিয়া দিলাম, কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? আচ্ছা, ওকে। তো এমসি পার্ট 2 এক্সাম বা হচ্ছে এমসি ক্লিনিক্যাল এক্সাম সেটা হচ্ছে যে বললাম যে ওটা হচ্ছে আমাদের লং কেসের মতো অনেকটা। ঠিক আছে, যে হচ্ছে আমাদেরকে পেশেন্টের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে হয় এবং এটার জন্য ডেফিনেট টাইম ফ্রেম আছে, তা হচ্ছে 8 মিনিটস।
আচ্ছা, আমার মনে হয় কেউ কোয়েশ্চেন করছে, জাস্ট আ মোমেন্ট। আপু আমরা আমাদের পুরো সেশন শেষে আর কি মানে কিউএনএ সেশন করবো আর কি, তখন সবার কোশ্চেনের আচ্ছা আনসার আচ্ছা একসাথে দিলে মনে হয় পুরোটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো হচ্ছে যেটা বলছিলাম যে পার্ট টু ক্লিনিক্যাল এক্সামের কথা, যে পেশেন্টের সাথে ডিল করার সময় থাকবে আমাদের হাতে হচ্ছে 8 মিনিট, আর পেশেন্টকে ফেস করার আগে আমাদেরকে সময় দেওয়া হবে 2 মিনিট। তো হচ্ছে দেখা যায় যে এখানে আহ 16টার মতো 16টার মতো হচ্ছে পেশেন্ট থাকবে, ঠিক আছে? তো বিভিন্ন পেশেন্ট বিভিন্ন রুমে থাকবে, এবং প্রত্যেকটা রুমে একজন পেশেন্ট থাকবে এবং একজন এক্সামিনার থাকবে। তো প্রত্যেকটা রুমে ঢুকার আগে হচ্ছে আহ একটা টিভি স্ক্রিনের মতো দেখা যাবে। তো ওই স্ক্রিনের মধ্যে হচ্ছে আপনাকে কোয়েশ্চেনটা দেখাবে যে আম, ভিতরে কোন পেশেন্ট আছে। তো হচ্ছে ওই স্ক্রিনে কোয়েশ্চেনটা পড়ার সময় আপনাকে হচ্ছে ফর্মুলেট করতে হবে যে আপনি ভিতরে ঢুকে কেসটা কিভাবে পারফর্ম করবেন। আর ওই টোটাল জিনিসটা ফর্মুলেশন করার জন্য সময় দেওয়া হবে হচ্ছে 2 মিনিট। তো এভাবে প্রত্যেকটা স্টেশনে টোটাল আপনার সময় থাকবে হচ্ছে 10 মিনিট। 2 মিনিট হচ্ছে আপনাকে কোয়েশ্চেনটা সম্পর্কে চিন্তা করার জন্য, আর হচ্ছে 8 মিনিট হচ্ছে আপনাকে আপনার জন্য কেসটা পারফর্ম করার জন্য। তো এটা হচ্ছে টোটাল 10 মিনিটস। তো এভাবে হচ্ছে 16টা স্টেশন থাকবে বা 16টা পেশেন্ট থাকবে। তো এখানে কোন কোন সাবজেক্টের উপর ক্লিনিক্যাল এক্সাম হবে? ক্লিনিক্যাল এক্সাম আপনাকে অ্যাসেস করবে অন মেডিসিন, সার্জারি, অবস্টেট্রিক্স গাইনোকোলজি, পিডিয়াট্রিক্স অ্যান্ড সাইকিয়াট্রি। জাস্ট এই কয়টা জিনিসই, ঠিক আছে? সো এখানে আমাদের জাস্ট লাইক অ্যাজ ইউ নো দোজ ক্লিনিক্যাল সাবজেক্টস। সো এখানে আমাদের বেসিক জিনিস অথবা হচ্ছে এথিক্স অথবা এপিডেমিওলজি অথবা বায়োস্ট্যাটিস্টিক্স, যেগুলো আমরা পার্ট 1-এ পড়ে আসছি, ওগুলাও তেমন লাগবে না। সো এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কমিউনিকেশন কেমন পেশেন্টের সাথে, বা আপনি পেশেন্টের সাথে কতটা সিম্প্যাথেটিক, কিভাবে পেশেন্টকে কাউন্সেলিং করতে পারেন, এই সব জিনিসগুলো আসলে দেখা হবে। তো এখানে হচ্ছে আহ বললাম যে 16টা পেশেন্টের সাথে ডিল করতে হবে। তো 16টার মধ্যে আবার 14টা হচ্ছে স্কোর স্টেশন, যে 14টার মধ্যে 14টা স্টেশনে আপনাকে অ্যাসেস করা হবে। আর 2টা হচ্ছে নন স্কোর স্টেশন অথবা হচ্ছে পাইলট স্টেশন, অ্যাজ লাইক অ্যাজ পার্ট 1, যে আমরা বললাম যে 120টা হচ্ছে স্কোর স্টেশন আর 30টা হচ্ছে নন স্কোর স্টেশন, ওরকম। আর হচ্ছে 4টা হচ্ছে রেস্ট স্টেশন, যেখানে হচ্ছে আসলে ব্যাপারটা কি, যে দেখা যাবে হচ্ছে এরকম 20টা রুম আছে, ঠিক আছে? 20টা রুম আছে, কিন্তু 16টা রুমের মধ্যে পেশেন্ট থাকবে আর 4টা রুমের মধ্যে পেশেন্ট থাকবে না। তো ওই 4টা রুমের মধ্যে ওই 10 মিনিট, সো 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট, এভাবে 4টা রুমে আপনি আসলে সময় পাবেন রেস্ট নেওয়ার। তো ওই সময় আপনি পানি খেতে পারবেন অথবা জাস্ট চুপচাপ বসে থাকলেন, যে just to ensure that your mind is working well. So 5 মার্ক হচ্ছে, এখন সিস্টেমটা চেঞ্জ হয়েছে, যে 2019-এর জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে এখন 5 মার্ক হচ্ছে আউট অফ 14 স্টেশন। আপনি যদি 10টা স্টেশন পাস করেন তাহলে হচ্ছে আপনি পাস, আর যদি 9টা অথবা তার লেস যদি আপনি স্কোর করেন তাহলে সেটা ফেল। আর হচ্ছে জানুয়ারি 2019 থেকে ওরা রিটেস্টটা আসলে তুলে দিছে। তো আগে একটা সিস্টেম ছিল যে আপনার যদি ধরেন 9টা যদি আপনি পাস করলেন তখন আপনাকে আসলে রিটেস্ট দেয়। সেই সিস্টেমটা ছিল যে আপনাকে হাফ অফ দ্য এক্সাম দিতে হবে, কিন্তু আপনাকে সব সাবজেক্টের উপরই এক্সাম দিতে হবে। তো পড়াশোনা আসলে সেম টাইপেরই ছিল, কিন্তু এক্সামের স্টেশন নাম্বার কম ছিল। কিন্তু সেটা এখন জানার দরকার নাই, কারণ এখন ইট ইজ নো লঙ্গার বিং অফার্ড।
আর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামের জন্য তো খরচটা হচ্ছে পার্ট 2 এক্সাম দিতে হলে আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়াতে আসতে হবে। তো আপনি ভিজিটর ভিসা নিয়ে আসতে পারেন। আর এখানে হচ্ছে আপনার পার্ট 1 এক্সামের মতোই এক্সাম ডেট ফাইনালাইজ করার পর আপনাকে একটা প্লেসমেন্ট লেটার দিবে। তো প্লেসমেন্ট লেটারটা দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা নিয়ে অতটা ঝামেলা হওয়ার কথা না। তো আর পরীক্ষা হয় হচ্ছে শুধু মেলবর্নে ওদের একটা ন্যাশনাল টেস্ট সেন্টার আছে, ওখানে হয়। আর টেস্ট ফি হচ্ছে 3,530 অস্ট্রেলিয়ান ডলার ফর পার্ট 2 এক্সাম। ঠিক আছে। আর টেস্ট সেন্টার তো বললামই যে হচ্ছে মেলবর্নে এএমসি ন্যাশনাল টেস্ট সেন্টার। তো অনেকে জিজ্ঞেস করে যে পার্ট 2 এক্সামের জন্য কি কি বই পড়বো। তো পার্ট 1 এক্সামের মতোই ওদের একটা বই আছে যে হ্যান্ডবুক বলে ওটাকে, পার্ট 1 এক্সামের মতোই। সো পার্ট 2 এর জন্য এটার নাম হচ্ছে হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এটাও নীলক্ষেতে পাওয়া যায়, অ্যাভেলেবল। আর হচ্ছে জন মুত্তাক জেনারেল প্র্যাকটিস 7th এডিশন, এটাও হচ্ছে আপনার পাশাপাশি রাখতে হবে অ্যাজ আ রেফারেন্স। আচ্ছা। আর জন মুত্তাক পেশেন্টস এডুকেশন, এই বইটাও অনেক হেল্পফুল, যেটা হচ্ছে আপনাকে লেম্যান টার্ম, অনেক কিছু লেম্যান টার্ম বুঝতে হেল্প করবে যে কিভাবে আমার এই জিনিসটা পেশেন্টের কাছে আমরা সহজ ভাষায় উপস্থাপন করতে পারি, সেটা বুঝতে হেল্প করবে হচ্ছে জন মুত্তাক পেশেন্টস এডুকেশন। কারণ পরীক্ষার সময় পেশেন্টের সাথে কথা বলার সময় আমরা কোনো মেডিকেল টার্ম ইউজ করতে পারবো না। তো সহজে কিভাবে অল্প সময়ের মধ্যে সেই কথাটা পেশেন্টের কাছে প্রকাশ করা যায় সেটা জানতে হেল্প করবে হচ্ছে এই বইটা, জন মুত্তাকস পেশেন্ট এডুকেশন। আর হচ্ছে এই পরীক্ষাতেও পার্ট 1 এর মতো রিকল অথবা পাস্ট পেপারস অনেক ইম্পর্টেন্ট। সেজন্য হচ্ছে এই নোটটা যে ক্যারেন নোটস, এই নোটটা ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আসলে পাস্ট পেপারস যেগুলো আছে সেগুলোর একটা কম্পাইলেশন। সো এই নোটটাও দেখতে হবে। আর হচ্ছে টাইম টু টাইম ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ান গাইডলাইন্স চেক করতে হবে। যেমন আমি অলরেডি বলছি যে পিডিয়াট্রিক্স এর জন্য আরসিএইচ গাইডলাইন, আর হচ্ছে অন্যান্য জেনারেল জিনিসপত্রের জন্য হচ্ছে আরএসিজিপি গাইডলাইন, এগুলো চেক করতে হবে। যে হচ্ছে কারণ দেখা যায় যে এই যে ক্যারেন নোটস যেটা, সেটা যদি আমরা মানে চোখ বন্ধ করে ফলো করি তাহলে দেখা যায় কি মাঝে মাঝে বিভিন্ন ম্যানেজমেন্ট আসলে ওখানে ঠিক নাই। So to ensure that the management part is okay, you need to check the Australian guidelines. আর হচ্ছে এগুলো তো চেঞ্জ হয়, যে ট্রিটমেন্ট তো বিভিন্ন সময় চেঞ্জ হয়, তো গাইডলাইন গুলো আসলে চেক করা ভালো। সো আমার লাস্ট স্লাইডে আমি এখানে দেখিয়েছি যে টোটাল প্রসিডিউরটা এট আ গ্ল্যান্স। সো ফার্স্ট অফ অল, হ্যাভ ইউ পাস দ্য এমসিকিউ এক্সাম? যদি আপনি এমসিকিউ এক্সাম পাস করেন তখন হচ্ছে আপনাকে ক্লিনিক্যাল এক্সামের জন্য এলিজিবল হবেন। তার আগেই যে এমসি ক্যান্ডিডেট অ্যাকাউন্ট আর বা এএমসি পোর্টফোলিও যেটা, আর হচ্ছে ভেরিফিকেশন অফ দ্য ডিগ্রি, এই দুইটা কাজ না আসলে আগে করে ফেলতে হবে। যে আপনি যখন ধরেন আপনি এখন যদি ইন্টার্নি করে থাকেন বা হচ্ছে যাই হোক যেই অবস্থানে আছেন না কেন, আপনার কলেজ থেকে আপনার ফাইনাল মেডিকেল সার্টিফিকেট যেটা, সেটা আসলে ভেরিফাই করতে হবে এবং হচ্ছে এই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো এই দুইটা কাজ এখানে এই ফ্লো চার্টটায় পরে দেখাইছে, কিন্তু এই কাজ দুইটা আসলে আগে করতে হবে। তো হচ্ছে আপনি যদি এমসিকিউ এক্সাম পাস করেন, তারপর হচ্ছে আপনার ওই পোর্টফোলিওতে দেখাবে যে নাও ইউ আর এলিজিবল ফর ক্লিনিক্যাল এক্সাম। তো ক্লিনিক্যাল এক্সামের জন্য আপনি তারপর প্রিপারেশন নিলেন, তারপর আপনি যখন মনে করেন হ্যাঁ আপনি ওকে, আপনি রেডি ফর দ্য এক্সাম, তখন আপনি ভিসা প্রসিডিওর করেন, ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আর তার আগে অবশ্যই পরীক্ষার এক্সাম ডেটটা নিয়ে নেন। তারপর হচ্ছে এখানে পরীক্ষার জন্য আসেন,
তারপর পরীক্ষা দেন, পরীক্ষা তারপর পাশ করলে হচ্ছে লাস্টে আপনি এএমসি সার্টিফিকেটটা পাবেন। এই তো, এই হচ্ছে ছোট করে যে টোটাল প্রসিডিওরটা। কারো কোনো কোয়েশ্চেন আছে? চ্যাট বক্সে অনেকগুলো কোশ্চেন আছে আর কি, আমরা মানে কোশ্চেন গুলো এখন আনসার করতে পারি। হ্যাঁ হ্যাঁ শিওর। একজন কোশ্চেন করছে, হোয়াই টু চুজ অস্ট্রেলিয়া, হোয়াট আর দ্য প্রোস এন্ড কনস? আচ্ছা, সো প্রস এন্ড কনস। এটা থাকার জন্য জায়গাটা অনেক ভালো, দেশটা অনেক সুন্দর, আর হচ্ছে আহ ঝামেলা ঝুট ঝামেলা কম, টু বি অনেস্ট, যে হচ্ছে এই জায়গায় জনসংখ্যা কম, সো ফ্যাসিলিটিস অনেক বেশি, আর হেলথ সিস্টেম অনেক বেশি ডেভেলপড, আর হচ্ছে অনেক মানুষ দেখা যায় ইউকে থেকেও ডক্টরসরা আসে। তাদের মেইন রিজনটা থাকে, আমি বলবো যে এখানকার স্যালারিটা বেশি, তো সেটাও একটা কারণ। আর তাছাড়া বলতে গেলে এখানের হেলথ সিস্টেম অনেক আর বেশি ডেভেলপ। কনস? আর কনস হচ্ছে আহ বলবো যে এএমসি এক্সামটা, এটাতে পাস রেটটা কিন্তু অতটা বেশি না, কিন্তু তার মেইন কারণটা হচ্ছে আমরা আসলে জানি না বা বুঝি না যে কিভাবে পড়তে হবে। সো হচ্ছে আহ পাস করাটা একটু অনেকের কাছে ডিফিকাল্ট হয়, কিন্তু টু বি অনেস্ট এক্সামটা অনেক সোজা। এটাতে অনেক বেশি নলেজ আমাদের দরকার নাই, জাস্ট দরকার হচ্ছে টেকনিক, যে কিভাবে পড়তে হবে এটা। আবার একজন কোশ্চেন করছে যে ইউএসএ ভার্সেস অস্ট্রেলিয়া, হুইচ ওয়ান এন্ড হোয়াই? ইউএসএ ভার্সেস অস্ট্রেলিয়া, তো হচ্ছে আমি তো বলবো যে আমি যেহেতু অস্ট্রেলিয়ায় আসছি, আমি তো বলবো অফকোর্স অস্ট্রেলিয়া, কারণ এখানে প্রসে আমি ওই জিনিসগুলোই দেখাবো যে হচ্ছে এখানে ওরকম ক্রাইম নাই, তারপর থাকার জন্য অনেক ভালো জায়গা, তারপর দেশটা অনেক সুন্দর, নিরিবিলি, হেলথ সিস্টেম ডেভেলপ, তো হচ্ছে আমি অবশ্যই অস্ট্রেলিয়া চুজ করব। এমসি ওয়ান পাস করার কত দিনের মধ্যে পার্ট টু দিতে হবে? একজন কোশ্চেন করছে। এরকম এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই, আপনার সুবিধা মতো, এরকম কোনো মানে নির্দিষ্ট কোনো ডেট নাই বা হচ্ছে এত বছরের মধ্যে দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আহ, মানে এমসি পার্ট ওয়ান এন্ড পার্ট টু এর জন্য প্রিপারেশনের জন্য কতক্ষণ টাইম লাগে? তো হচ্ছে যদি কেউ ফুল টাইম পড়াশোনা করে, তো হচ্ছে এএমসি ওয়ান এর জন্য ধরেন 7 মাস, আর হচ্ছে এএমসি টু এর জন্য ওরকম আসলে 6-7 মাস। ফুল টাইম বলতে কি, মানে দিনে 8-10 ঘন্টা এরকম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একজন কোশ্চেন করছে, এমসি এর আগে কি, এমসি টু এর আগে কি আইএলটিএস এগুলো কি কম্পালসরি? না না না, বরং আমি সাজেস্ট করব যে আইএলটিএস অথবা হচ্ছে আরেকটা পরীক্ষা আছে যে অকুপেশনাল ইংলিশ টেস্ট, যেটা কম্পারেটিভলি ইজিয়ার, ইজিয়ার কম্পেয়ার টু আইএলটিএস ফর ডক্টরস। সো ওটা এখন বাংলাদেশেও কিন্তু কন্ডাক্ট করা হয়, ঠিক আছে? তো হচ্ছে আমি সাজেস্ট করব যে এটা পার্ট টু এক্সামের পর করা ভালো, কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে হয়তো আমাদের পার্ট টু এক্সাম পাস করতে ডিলে হচ্ছে, তখন কিন্তু আমাদের এই যে 2 বছর যে এটার ভ্যালিডিটি থাকে তা কিন্তু থাকে না। সো হচ্ছে এবং পার্ট টু এক্সাম যদি আমরা অ্যাপিয়ার করি, তখন হচ্ছে ওইটি পাস করাটাও হচ্ছে ইজি হয়ে যায়, কারণ হচ্ছে ওইটি এক্সাম যেটা সেটা হচ্ছে স্পিকিং যেটা বা হচ্ছে লিসনিং যেটা, এই দুই পার্ট আসলে কিন্তু অনেকটা সিমিলার টু এমসি পার্ট টু এক্সাম। সো যে এমসি পার্ট টু এক্সাম দিছে তার জন্য স্পিকিং অথবা লিসনিং এ মার্কস তোলা কোনো ব্যাপার হবে না, ইনশাল্লাহ আশা করি।
একজন কোশ্চেন করছে যে জব প্রবাবিলিটি কেমন, মানে এমসি পাস করার পরে জব, মানে জবের চান্স কেমন? জব ফিল্ড অনেকটা স্যাচুরেটেড, যেমন কিন্তু আমরা তারপরে পাওয়া মানে যায়। এর আগে প্ল্যাবে সেশনে দেখছি যে মানে প্ল্যাব পাস করার মোটামুটি 100% সবারই জব হয়ে যায়, বা ইউএসএমএল তে 50% এর মতো জব পায়। হ্যাঁ হ্যাঁ, তো এখানে হচ্ছে যে পাস পাস করার পর জব হয়ে যায়, হয়তো আগে আর পরে, কিন্তু জব হয়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে আর কেউ জুনিয়র হচ্ছে ডক্টরদের, ওরকম বসে থাকে না এরকম। আচ্ছা, আর জুনিয়র ডক্টরদের স্যালারি কেমন? জেনারেল ডক্টর যেমন হচ্ছে পার মানে পাশ করার পর যে প্রথম যে ঢুকবে আরএমও হিসাবে ঢুকবে বা রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসাবে ঢুকবে, তো তার স্যালারি হচ্ছে ধরেন অ্যারাউন্ড 90,000 পার অ্যানাম। মানে এউডি, অস্ট্রেলিয়ান ডলার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, জব অপরচুনিটি আফটার এমসি এন্ড একটু আপু, এপিক ভেরিফিকেশনের জন্য কি ফাইনাল প্রফের রেজাল্ট লাগে, নাকি সিইউ সার্টিফিকেট যেটা ইন্টার্নশিপের দেয়? না না, এটাতে হচ্ছে ফাইনাল প্রফেশনাল যে সার্টিফিকেটটা মানে ওটা সিইউ লাগবে। বলতে কি? আচ্ছা, সিটি? হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যালো। আচ্ছা, আহ, মানে যে প্রবলেম। আপু এখানে আমার হচ্ছে কথা কি শোনা মেইন যাইতেছে? কি যে ফাইনাল প্রফেট সার্টিফিকেট। হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে একটু ভেঙে ভেঙে আসছে। আচ্ছা আমি একটু এখানে বলি যে ফাইনাল প্রফেট ওদের, সার্টিফিকেটটা এখানে লাগবে এপিক ভেরিফিকেশনের জন্য। আর হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের কনভোকেশনের জন্য কিন্তু সার্টিফিকেটটা পেতে ডিলে হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা যে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আমরা একটা ট্রানজিশনাল সার্টিফিকেট কিন্তু নিতে পারি, সেটা ভেরিফাই করলেই হবে। আচ্ছা দুটা এই পরীক্ষার মানে, মানে এক্সামিনেশন দিতে যে আপনি যে মানে হিসাবটা দেখালেন, সেটা মানে বাংলাদেশি টাকা কনভার্ট করলে কত খরচ হবে মোটামুটি? একজন কোশ্চেন করছে। আহ, আচ্ছা জাস্ট আ মোমেন্ট প্লিজ, একটু সময় দাও হ্যাঁ। এউডি মনে হয় 61, এক আচ্ছা, অস্ট্রেলিয়ান ডলার মোস্ট প্রবাবলি 61 টাকা। 60 তো হ্যাঁ হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ আমি ধরলাম রাউন্ড ফিগার ধরলাম যে 2700 ইন্টু হচ্ছে 60, হচ্ছে 1,62,000 বা 60,000-এর মতো হচ্ছে পার্ট 1, ঠিক আছে। আর পার্ট 2 ধরো আমি রাউন্ড ফিগার 3500 ধরলাম, তো ওটা 60 দিয়ে গুণ করলে হচ্ছে 2,10,000-এর মতো হচ্ছে পার্ট 2। একজন কোশ্চেন করছে যে পার্ট 2 একবারে পাস করতে না পারলে কি আর দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, যতবার ইচ্ছা ততবার দেওয়া যাবে, এবং তাতে কোনো নাই, মানে টাইম লিমিটেশন নাই। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে প্ল্যাব আর এমসি দুটার মধ্যে কোনটা চুজ করা উচিত? ল্যাব আর এএমসি, তো এটা ডিপেন্ড করে যে অনেকে কিন্তু এই সুবিধাটাও কিন্তু আছে যে আরেকটা পাথওয়ে আছে যেটা হচ্ছে কম্পিটেন্ট পাথওয়ে, ঠিক আছে। সেটাতে কিন্তু কেউ যদি ধরেন আমি বললাম না যে ইউকের অনেক ডক্টর কিন্তু অস্ট্রেলিয়াতে আসে, তো হচ্ছে কেউ যদি ইউকে তে প্র্যাকটিস করে সে কিন্তু পরে অস্ট্রেলিয়াতে ওই পাথওয়ে হিসাবে মানে ডিগ্রি অ্যাসেস করে ওদের ওই প্র্যাকটিস হিস্ট্রি দেখায় পরে অস্ট্রেলিয়াতে আসতে পারে, এই সুযোগটা আছে। তো হচ্ছে এটা আপনার প্রেফারেন্সের উপর যে আপনি কোথায় যাবেন, তো প্ল্যাব দিলেও ওখানে প্র্যাকটিস করেও কিন্তু অস্ট্রেলিয়াতে আসা যায়, ওরকম একটা সিস্টেমও আছে। তো এখন আপনি কি সরাসরি আগে অস্ট্রেলিয়াতে আসতে চান নাকি প্ল্যাব দিয়ে এখানে আসতে চান? আচ্ছা, একজন সো কোশ্চেন করছে যে পিআর অর সিটিজেনশিপ সিস্টেম ফর ডক্টরস হু আর মানে আচ্ছা আচ্ছা, ওয়ান্ট হ্যাঁ টু হ্যাঁ সেটেল ডাউন ইন অস্ট্রেলিয়া, হ্যাঁ, এই এই জিনিসটা মানে আমি পার্মানেন্ট আমার, রেসিডেন্সি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো এই জিনিসটা হচ্ছে আপনি এমসি পার্ট 2 পাশ করার পর আপনি এখানে আসবেন হচ্ছে ওয়ার্কিং ভিসাতে, ঠিক আছে। হসপিটাল গুলো আপনাকে ওয়ার্কিং ভিসা দিয়ে এখানে জব দিবে, এখানে ওয়ার্কিং ভিসাতে আসবেন। তো এখানে 1 বছর
হসপিটালে জব করার পর তারপর কিন্তু আপনার জেনারেল রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর জেনারেল রেজিস্ট্রেশন হয়ে গেলে তখন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, দ্যাট ইজ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে সিস্টেম যে আপনার প্রথমে এখানে 1 বছর কাজ করতে হবে, ওয়ার্কিং ভিসা নিয়ে এখানে আসতে হবে, তখন আপনি আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। So once you have got the general registration, you won't have any problem with PR, hopefully. Inshallah. ঠিক আছে? অস্ট্রেলিয়াতে কি মানে পোস্ট গ্রাজুয়েশন কোনো সুযোগ আছে? হ্যাঁ, জি, আবার একটু বলেন। মানে বাংলাদেশ থেকে কোশ্চেনটা আমি বুঝি নাই। বাংলাদেশ থেকে কি অস্ট্রেলিয়াতে পোস্ট গ্রাজুয়েশন করার কোনো সুযোগ আছে? মানে আনফরচুনেটলি লিখছে যে অস্ট্রেলিয়াতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কি কি আছে বাংলাদেশে যদি থাকি? বাংলাদেশ থেকে আসলে অস্ট্রেলিয়াতে ওভাবে কোলাবোরেটিভ কিছু আনফরচুনেটলি নাই। এখানে সিস্টেমে ঢুকতে হবে, তাছাড়া আসলে ওরকম কিছু নাই আমার জানা মতে। হোয়াট অ্যাবাউট দ্য ক্যারিয়ার প্রোগ্রেশন আফটার এমসি? মানে এমসি করার পরে ওইখানকার ক্যারিয়ার প্রোগ্রেশনটা কি? ও আচ্ছা, তারপর এখানে ক্যারিয়ার প্রোগ্রেশন হচ্ছে যে আপনি জেনারেল রেজিস্ট্রেশন পাওয়ার পর এখানে ডিফারেন্ট স্পেশালিস্ট কলেজ আছে, তো ওগুলোতে হচ্ছে এনরোল করতে হবে, মানে ওখানে এনরোল করার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যেরকম বাংলাদেশে অ্যাপ্লাই করি বা হচ্ছে ধরেন এফসিপিএস বা এমডি এই টাইপের, তো এখানে হচ্ছে বিভিন্ন স্পেশালিস্ট কলেজ আছে, যেমন হচ্ছে এমার্জেন্সির উপর বা হচ্ছে মেডিসিনের উপর, পিডিয়াট্রিক্স এর উপর, তো হচ্ছে কলেজে ওরকম এনরোল করতে হয়। তো ওই এনরোলমেন্টের জন্য আবার কিছু সিলেকশন ক্রাইটেরিয়া থাকে, তো ক্রাইটেরিয়ার মধ্যে দেখা যায় যে হচ্ছে আপনার জেনারেল রেজিস্ট্রেশন থাকতে হবে, দ্যাট মিনস ইউ মাস্ট হ্যাভ ওয়ার্ক হিয়ার at least for 1 year. আর কি কি ক্রাইটেরিয়া থাকে? আর কি কি ক্রাইটেরিয়া থাকে মেইনলি হচ্ছে এইটাই, যে কারণ এখানেই তো নিউ গ্রাজুয়েটরাই তো হচ্ছে ওই কলেজে তো এনরোল করে, তো হচ্ছে আপনার ওই রেজিস্ট্রেশনটাই মেইনলি দেখে। পরবর্তীতে আপনার ওই ক্যারিয়ার কতদূর প্রোগ্রেস করবে বা কি কোন স্টেজে, সেটা তো হচ্ছে আপনাকে টাইম টু টাইম ওরা অ্যাসেস করবে, যে আপনার ট্রেনি হিসাবে ঢোকার পর আপনাকে টাইম টু টাইম অ্যাসেস করে। তো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট হিসাবে আমাদের দেশ থেকে অনেক বেশি ডিগ্রি অথবা হচ্ছে অনেক কিছু আমাদের ঝুলিতে নিয়ে আসার দরকার নাই, আমাদের হচ্ছে এখানে এসে জাস্ট রেজিস্ট্রেশনটা থাকলেই হবে। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করছে যে প্রিপারেশনের ব্যাপারে সেলফ প্রিপারেশন কি ইনাফ নাকি কোচিং করা লাগে? এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু বললাম যে ওই যে টেকনিকটা না জানলে আসলে একটু ডিফিকাল্ট মনে হয় পরীক্ষাটা। তো কোচিং করলে হচ্ছে কি ওই যে আপনাকে গাইড করতে পারবে যে আপনার এই জিনিসটাই পড়া উচিত বা এইটুক করলেই হবে, এছাড়া তো হচ্ছে অনেক ভাস্ট মনে হয় জিনিসটা। আরো কিছু কোশ্চেন ছিল। একটা ছিল যে প্রভিশনাল লাইসেন্স এন্ড জেনারেল লাইসেন্সের প্রসপেক্টটা কি রকম? হ্যালো, আরো কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ জি আপু, আমরা শুনতে পাচ্ছি। আপু আরো কয়েকটা কোয়েশ্চেন্স আছে চ্যাট বক্সে, যদি আপনি দেখে একটু অ্যান্সার গুলো বলতেন। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট প্লিজ। আমি কি কোশ্চেন গুলো বলবো আপু? একটা কোশ্চেন ছিল যেমন আপু যে আপনার প্রভিশনাল এন্ড জেনারেল লাইসেন্সের প্রসপেক্টটা কি রকম? আচ্ছা, তো হচ্ছে প্রভিশনাল লাইসেন্স সেটা হচ্ছে কিন্তু এএমসি পার্ট 2 পাস করার পর যে লাইসেন্সটা পাবেন সেটাই কিন্তু হচ্ছে প্রভিশনাল লাইসেন্স, ঠিক আছে? আর প্রভিশনাল লাইসেন্স নিয়ে 1 বছর কাজ করার পরই হচ্ছে আপনি জেনারেল লাইসেন্সটা পাচ্ছেন বা ফুল রেজিস্ট্রেশন সেটা পাচ্ছেন।
এমডিএমএস আ- করার পর হ্যাঁ, হ্যাঁ। এমডিএমএস করার পর এএমসি দিলে কি জবের কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেবে? আম, এটা হচ্ছে জবের এক্সট্রা ফ্যাসিলিটিস মানে কি দেখা যায় যে হচ্ছে আপনার জব পাওয়ার ক্ষেত্রে, যেমন হচ্ছে আপনি এমএস ধরেন আপনার এমএস করা আছে, ঠিক আছে, তো হচ্ছে আপনার এখানে যদি সার্জিক্যাল কোনো ট্রেনি হিসাবে আপনার আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা, ওই ক্ষেত্রে আপনি একটু প্রেফারেন্স পাবেন। কিন্তু সরাসরি যে আমি বলবো যে আমি এখানে স্পেশালিস্ট লাইনে ঢুকে যাব, ওই জিনিসটা আসলে ওইটা এনশিওর করে না আনফরচুনেটলি। কিন্তু হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে আপনার যদি জবের মানে আপনি যদি চুজ করতে চান, তাহলে অবশ্যই আপনার ওই এক্সপিরিয়েন্সটার জন্য আপনি প্রায়োরিটি পাবেন। পার্ট 2 এক্সাম ফি, অস্ট্রেলিয়াতে আসা যাওয়া, অস্ট্রেলিয়াতে স্টে করা, এখানে টোটাল কত কস্ট পড়তে পারে? তো আসা যাওয়া তো এটা হচ্ছে এয়ারলাইন্স এর উপর ডিপেন্ড করে কোন এয়ারলাইন্স। তো হচ্ছে এখন কিন্তু অনেক চিপ এয়ারলাইন্স আছে, যেমন এয়ার এশিয়া। তো আহ ধরেন যাওয়া আসা মিলায় আরো আমি বলবো আরো 60,000, ঠিক আছে। আর হচ্ছে থাকা ধরেন পরীক্ষার জন্য যদি আপনি জাস্ট 2-3 দিন আগে আসেন, তো এখন আপনি ডিপেন্ড করে আপনার যদি এখানে কেউ পরিচিত থাকে আপনি সেখানে থাকতে পারবেন কিনা, অথবা যদি হোটেলে থাকতে চান কিনা। যদি হোটেলে থাকতে চান তাহলে আপনার পার ডে অ্যাবাউট $100 এর মতো খরচ হবে, ঠিক আছে। তো হচ্ছে 3 দিনে ধরেন $300 বা 18,000 টাকা এরকম। তো খাওয়া বাবদ এরকম আরো এক্সট্রা কিছু ধরে রাখেন। আর যদি পরিচিত কেউ যদি থাকে তো তার সাথে কমিউনিকেট করে তার তার বাসায় তো শেয়ার করতেই পারেন 3 দিন 3-4 দিন, এটা তো কোনো প্রবলেম না। একজন আরেকটা কোশ্চেন করতেছিল যে স্পেশালাইজ যে ইনস্টিটিউট গুলো, এগুলোতে এনরোল করার জন্য কি আমার নিজের পে করা লাগবে, নাকি আমি জবে যখন থাকবো তখন আমি এইগুলাতে কি এনরোল করতে পারবো কিনা? হ্যাঁ, হ্যাঁ, জবে থাকা অবস্থায় তো এনরোল করতে পারবেন। আর একটা কোশ্চেন ছিল যে বাবা মাকে নিয়ে যাওয়ার ফ্যাসিলিটি কেমন? আচ্ছা, বাবা মাকে নিয়ে যাওয়ার ফ্যাসিলিটিস তো এটা হচ্ছে যদি বাবা মাকে একদম পুরোপুরি নিয়ে আসতে চান, তো এরকম কিন্তু একটা সিস্টেম আছে এই দেশে যে বাচ্চার মানে আপনারা ভাই বোন যদি ধরেন 2 জন হন, ঠিক আছে, এখন 2 জনের আপনি ধরেন এই দেশে আছেন, তাহলে মানে কি 50% হচ্ছে আপনারা এই দেশে আছেন, তখন কিন্তু হচ্ছে বাবা মার পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায় নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে। তো এই সুবিধাটা আছে দেশে। আর এছাড়া বাবা মায়ের জন্য বিভিন্ন অকেশনে তো হচ্ছে ভিজিটর ভিসা বা হচ্ছে ফ্যামিলি স্ট্রিমে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, তারা সেভাবেও আসতে পারে। অনেকে দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর এরকম থাকে। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করছে যে আপু যদি এমআরসিপি করা থাকে ইজ ইট গোইং টু হেল্প মি উইথ জব এন্ড স্যালারি। আচ্ছা, জবের জন্য যেটা বললাম যে হচ্ছে আহ আহ, যে আপনি যদি ধরেন মেডিসিনে, ঠিক আছে, আপনি মেডিসিনে ট্রেন হিসাবে ঢুকতে চান, তাহলে অবশ্যই আহ এটা একটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনার এমআরসিপি করা আছে, তো আপনি বলতে পারলেন যে আমার এই ডিগ্রিটা আছে এবং আমার এই বিষয়ে এক্সপেরিয়েন্স আছে। তো এটা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু স্যালারির ব্যাপারটা, এখানে কিন্তু স্যালারি ফিক্সড মানে কি যে আপনার লেভেল অনুযায়ী যে আপনি কত বছর এই দেশে কাজ করছেন, যে প্রথম লেভেল যেটা ধরেন আপনি আরএমও হিসাবে জব পেলেন, তো সব আরএমওর স্যালারি কিন্তু ফিক্সড, এখানে বার্গেনিং এর কিছু নাই, ঠিক আছে। বা করতেছেন, তো সেই পজিশন অনুযায়ী আপনার স্যালারিটা হবে। আপু একটা কোশ্চেন ছিল যে
এএমসি 1 যদি একবার কেউ পাশ করে বা একবারে যদি পাশ না হয়, এটা কি আর দেওয়া হুম। যাবে না, এমন কি কোনো রুল আছে কিনা? না না না, এরকম কোনো রুল নাই, এরকম কোনো রুল নাই। আপুর নেক্সট কোশ্চেন ছিল যে যদি এমআরসিপি করা থাকে তাহলে এটা কি অস্ট্রেলিয়াতে জব পাওয়ার ক্ষেত্রে এবং স্যালারি ভালো করার জন্য কোনো ওয়ে হবে কিনা? এটার আনসার আমি দিলাম যে আহ, বললাম যে এমআরসিপি করা হলে যে জব পাওয়ার ক্ষেত্রে এটা মানে কিছু প্লাস পয়েন্ট হতে পারে। কারণ হচ্ছে যে আপনি ধরেন চুজ করলেন যে আপনি মেডিসিনের ট্রেনি হিসাবে যাবেন, তো তখন আপনার এই প্রিভিয়াস সার্টিফিকেট অথবা এক্সপেরিয়েন্স এটা প্লাস পয়েন্ট হতে পারে। কিন্তু হচ্ছে স্যালারির ক্ষেত্রে স্যালারিটা আসলে ফিক্স, আপনি কোন পজিশনে জয়েন করছেন। যেমন হচ্ছে আপনি যদি আরএমও লেভেলে জয়েন করেন তাহলে আরএমও দের জন্য স্যালারি ফিক্সড, এসআরএমও লেভেলে জয়েন করেন তাহলে এসআরএমও লেভেলের স্যালারি ফিক্সড। তো এটা আসলে ওভাবে কোনো স্যালারিতে কোনো হেরফের হবে না, কিন্তু জবের ক্ষেত্রে অবশ্যই এটা প্লাস পয়েন্ট। নেক্সট কোশ্চেন, অ্যাপ্লাই করার জন্য কোনো ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয় কিনা বা স্পেসিফিক কোনো অ্যামাউন্ট আছে কিনা এটা? কিসে অ্যাপ্লাই করার জন্য? মানে এমসি পার্ট 1 2 এক্সাম এইসব অ্যাপ্লাই করার জন্য, মানে না ল্যাবের না জন্য না যেরকম। আচ্ছা, না, এটার জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না। এটা হচ্ছে যে ভিসার জন্য তো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগে, তাই না? কিন্তু এএমসি পরীক্ষার জন্য আহ কোনো স্টেটমেন্ট লাগে না। মানে যখন হচ্ছে এমসি পার্ট 2 দেওয়ার পর যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে তখন কোনো স্টেটমেন্ট লাগবে কিনা? না না না, ভিসার জন্য হচ্ছে আহ সেটা হচ্ছে এএমসির সাথে কিন্তু কোনো রিলেশন নাই। এটা হচ্ছে ভিসা ভিসার অথরিটি যারা তারা দেখবে যে ব্যাংক স্টেটমেন্ট, যে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগে, তাই না? সেটাই, জাস্ট সেটাই, কিন্তু এটার জন্য স্পেসিফিক কিছু দেওয়া লাগবে না। এবং হচ্ছে এএমসি কিন্তু এই সম্পর্কে আহ কোনো কিছুই জানবে না, বা তাদের কাছে কোনো এই সম্পর্কে কোনো খবর নাই এই বিষয়ে। আপু, এর আগে একটা কোয়েশ্চেন ছিল যে কেউ যদি প্রিপারেশন নিতে চায় তাহলে তার এই প্রিপারেশনটা কখন শুরু করলে সবথেকে ভালো হয়? প্রিপারেশনটা হচ্ছে কেউ যদি ধরেন এখন ইন্টার্নশিপ করতে থাকে, আমি বলবো সে সময় শুরু করাই ভালো। আর আপু আরেকটা কোয়েশ্চেন ছিল যে আপু স্পেশালিস্ট কলেজে এনরোল করা বলতে যদি একটু ডিটেলস বলতেন। মানে এমসি কমপ্লিট করে 1 বছর জব করে কি কোনো এক্সাম দিতে হয় নাকি সাবজেক্ট চয়েস কি নিজে দেওয়া যায়, এই জিনিসগুলো সম্পর্কে একজন জানতে চাচ্ছেন আপু। আচ্ছা আচ্ছা, তো না, ওখানে এনরোল করার জন্য পরীক্ষা এমসি কমপ্লিট করার পরে সরাসরি কোনো এক্সাম দিতে হবে না। তো হচ্ছে জব জব যখন হচ্ছে আমরা একটা জব করব, ঠিক আছে, জবের সময় কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা টার্ম শেষ করার পরে, যেমন হচ্ছে মেডিসিনের টার্ম শেষ করার পরে বা সার্জারি টার্ম শেষ করার পরে, প্রত্যেকটা টার্ম শেষ করার পরেই কিন্তু হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে? তো হচ্ছে ওই অ্যাসেসমেন্ট গুলা খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জেনারেল রেজিস্ট্রেশন পাওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু ওটা নিয়ে কখনোই কোনো ঝামেলা হয় না, সবারই কিন্তু দেখা যায় যে হচ্ছে আলটিমেটলি 1 বছরের মধ্যে জেনারেল রেজিস্ট্রেশন হয়ে যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে স্পেশালিস্ট কলেজে এনরোল করার জন্য হচ্ছে ওরকম যে বললাম যে জেনারেল রেজিস্ট্রেশন, এটা হচ্ছে ওদের সিলেকশন ক্রাইটেরিয়াই থাকে যে জেনারেল রেজিস্ট্রেশন এবং হচ্ছে অস্ট্রেলিয়াতে 1 বছর অ্যাটলিস্ট জবের লাইক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো তারপর হচ্ছে ওই স্পেশালিস্ট কলেজে হচ্ছে আপনি এনরোল করলেন, তারপরে যে অ্যাসেসমেন্ট গুলা সেগুলো হচ্ছে কলেজ থেকে আপনাকে অ্যাসেস করবে, ঠিক আছে? এটা এরকম না যে প্রথমেই হচ্ছে আপনার একটা ন্যাশনালি একটা যে এক্সাম হবে ওই টাইপের কিছু না। অ্যাসেসমেন্টটা হচ্ছে কাজের মধ্যে মধ্যে অ্যাসেসমেন্ট হবে। আপু নেক্সট কোয়েশ্চেন যে এমসি পার্ট 1 এ যে এক্সামটা হবে এটাতে কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা? পার্ট 1 এর এক্সামে নেগেটিভ মার্কিং, কোশ্চেনটা কি এটা? পার্ট 1 এক্সামে নেগেটিভ মার্কিং? জি আপু, পার্ট 1 এক্সামে কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা? না না, নেগেটিভ মার্কিং নাই। আরেকজন জানতে চাচ্ছেন আপু যে যদি কেউ বাংলাদেশ থেকে প্রিপারেশন শুরু করতে চায় তাহলে তার কোন কোচিংটা ভালো হবে?
কোন কোচিংটা ভালো হবে আমি এখন এই বিষয়ে আমি আসলে বলতে চাই না, কারণ আমি নিজেও কোচিং করাই, সো এই বিষয়টা আমি স্কিপ করতে চাচ্ছি। আহ হ্যাঁ, এই বিষয়টা আমি স্কিপ করতে চাচ্ছি। আর হচ্ছে কারো যদি কোনো প্রকার হেল্প লাগে কোনো বিষয়ে, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। আমাকে হচ্ছে ফেসবুকে অথবা হচ্ছে আমার email এ কোনো কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে? আপু আরেকটা কোশ্চেন হচ্ছে যে জুনিয়র ডক্টরদের জব পাওয়ার জন্য আফটার কমপ্লিটিং পার্ট 2 এমসি কোন কোন ফ্যাক্টর বেশি ইম্পর্টেন্ট টু গেট জব সোনার ফিল্টারিং কিভাবে হয়? আচ্ছা, তো জুনিয়র ডক্টরদের জন্য আহ, আপনার এখন যেখানে জব করছেন জবটা কন্টিনিউ করা এটার জন্য একটা বেনিফিট, কারণ হচ্ছে রিসেন্সি অফ প্র্যাকটিস কিন্তু হচ্ছে জব পাওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তো ওই জিনিসটাই। আর হচ্ছে এমার্জেন্সিতে কোনো এক্সপেরিয়েন্স থাকা, মানে আমাদের দেশে যদি হচ্ছে আপনি যদি এমার্জেন্সিতে কাজ করেন, অথবা হচ্ছে ধরেন পিডিয়াট্রিক্সে যদি এক্সপেরিয়েন্স থাকে, অথবা হচ্ছে আইসিইউ তে যদি এক্সপেরিয়েন্স থাকে, অথবা অ্যানেস্থেসিয়াতে যদি এক্সপেরিয়েন্স থাকে, এগুলো আসলে আপনার সিভি কে আসলে বেশি, সিভিতে মোর ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে? অথবা হচ্ছে যেমন ক্রিটিক্যাল কেয়ার, যেগুলো যেমন হচ্ছে এমার্জেন্সি, আইসিইউ, অ্যানেস্থেসিয়া, আর হচ্ছে সিসিইউ, ঠিক আছে? এই সব ফিল্ডে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো জবের ক্ষেত্রে অ্যাজ আ জুনিয়র ডক্টর আপনার জব পেতে ভ্যালু অ্যাড করবে। আপু ইন্টার্নশিপ শেষ করার পর কতদিন পর এমসি পার্ট 1 এক্সাম দেওয়া যায়? যে কোনো সময়, ইভেন ইন্টার্নশিপের সময়ও দেওয়া যায়, কারণ হচ্ছে তখন তো আমাদের কাছে আমাদের মেডিকেল সার্টিফিকেটটা থাকতেছে, তাই না? যে ইভেন আমাদের যদি কনভোকেশন নাও হয়, আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অথবা হচ্ছে আমাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটির কাছ থেকে হচ্ছে আমরা একটা ট্রানজিশনাল সার্টিফিকেট নিতে পারি, তো ওটা দিয়েই হচ্ছে আমরা আমাদের সার্টিফিকেটটা ভেরিফাই করে, তো তখন কেউ যদি ইন্টার্নশিপের সময়ও যদি ইভেন পরীক্ষা দিতে চায় তাও দেওয়া সম্ভব। জাস্ট আমাদের দরকার হচ্ছে ফাইনাল মেডিকেল সার্টিফিকেটটা। আপু নেক্সট কোশ্চেন, পোর্টফোলিও কখন কিভাবে প্রিপেয়ার করতে হবে? পোর্টফোলিওটা ওই যে বললাম যে এটা প্রথমেই হচ্ছে মানে পরীক্ষার আগেই প্রিপেয়ার করতে হবে। এটা হচ্ছে আমি একটা লিংক পাঠিয়ে দিব, আমাকে আমার সাথে একটু, আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সাথে একটু যোগাযোগ করেন, আমি একটা লিংক শেয়ার করে দিব, ঠিক আছে? আপু যে আপনার কিভাবে সাথে কোথায় ইয়ে করতে। ফার্দার কিভাবে কমিউনিকেশন করবে এটা অনেকেই জানতে চাচ্ছেন। আহ, তো আমার নামটা হচ্ছে ফেসবুকে, আমি কি এখানে টাইপ করব মেসেজের এখানে? আমার তো স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? আপু আপনার যে পেজটা আছে বা আপনার ওই যে প্রসিডিওর বললেন ওইগুলা যদি আমাদের গ্রুপে তারপরে পোস্ট দিয়ে দেন তাহলে মনে হয় সবার জন্য ভালো হয় আচ্ছা সেশনটা ঠিক শেষে। আছে, আচ্ছা ঠিক আছে, আমি সেটা দিয়ে দিব না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপু আরেকটা কোশ্চেন আছে যে বাবা মাকে নিয়ে যাওয়ার যে প্রসিডিওরটা এটা যদি একটু ডিটেইলসে বলতেন। আচ্ছা, বাবা মাকে পার্মানেন্টলি নেওয়ার প্রসিডিউরটা, তো পার্মানেন্টলি বাবা মাকে নেওয়ার প্রসিডিউর হচ্ছে বাবা মার পিআর, তাই তো? তো হচ্ছে সিস্টেমটা হচ্ছে, যদি ধরেন আমরা হচ্ছে দুই ভাই বোন, ঠিক আছে? এখন দুই ভাই বোনের মধ্যে আমি এখানে আসি, তার মানে আমার বাবা মার সন্তানের 50% কিন্তু এখানে আছে, তাই না? এখন হচ্ছে সেই জন্য এই দেশে একটা সিস্টেম আছে যে সন্তানের যদি 50% এখানে থাকে তাহলে সেই সন্তান বাবা মায়ের জন্য পিআর এর অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সেখানে হচ্ছে কিছু টাকা দেওয়া লাগবে, কিছু আহ একটা একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, সেই টাকা দিয়ে হচ্ছে ওই পিআর এর অ্যাপ্লাই করতে পারবে। কতদিন পর কখন অ্যাপ্লাই করা যায়, তো হচ্ছে কতদিন পর মানে আপনি ধরেন এখানে পিআর হয়ে গেলেন, তারপরে যে আপনি তো হচ্ছে জেনারেল রেজিস্ট্রেশন পাওয়ার পর হচ্ছে ধরেন এখানে 1 বছর চাকরি করার পর তো জেনারেল রেজিস্ট্রেশন পেয়ে গেলেন, তারপরে আপনি যখন যখন মনে করবেন যে এখন অ্যাপ্লাই আমি করতে চাই তখন করা যাবে। আচ্ছা, আপু আরেকজন, প্রিপারেশন টাইমটা আরেকজন জানতে চাচ্ছেন বা আরেকবার জানতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশন টাইম দুই পরীক্ষার জন্যই 6-7 মাস, যদি আপনি ফুল টাইম যেমন হচ্ছে 8-10 ঘন্টা করে ডেইলি পড়াশোনা করতে পারেন তাহলে সেটা এনাফ।
তারপর আপু ওই যে স্পেশালিস্ট এনরোলের প্রসিডিউরটা, এটাতে কস্ট কত হবে এবং ক্যারিয়ার প্রোগ্রেশন করতে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে কতদিন লাগবে সেটা একদম জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে কস্টটা ওই যে বললাম না যে কস্ট ওরকম না যে হচ্ছে এভাবে টাকা আমাদেরকে এককালীন টাকা দিতে হবে এই টাইপের কিছু না, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমি বললাম যে জেনারেল রেজিস্ট্রেশন করার পর আমি আমার চয়েস অনুযায়ী ওভাবে কলেজের অ্যাপ্লাই করব, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর ওরা আমাকে যে বিভিন্ন জায়গায় দেখা যায়, ধরেন এই হসপিটালটা, ধরেন আমরা এখন এই এলাকায় আছি, ধরেন ব্যাংকটাউন এলাকায় আছি, তো এই এলাকার এই হসপিটালটা দেখা যায়, ধরেন আমি ইমার্জেন্সি মেডিসিনে আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, ঠিক আছে। তো হচ্ছে দেখা যাবে কি মানে আমার খোঁজ নিতে হবে এই হসপিটালটা কি আসলে আমার পোস্ট গ্রাজুয়েশনের জন্য অথবা এই স্পেশালিস্ট কলেজটার সাথে আসলে কানেক্টেড কিনা। তো হচ্ছে ওভাবে আপনার মানে যদি এই হসপিটালে আমি এখন জব করতে থাকি এবং এই হসপিটালটা ওই কলেজের সাথে কানেক্টেড হয়, তখন দেখা যাবে কি যে আমাকে একজন সুপারভাইজার ওই কলেজ থেকেই হচ্ছে আমাকে দেখাশোনা করার জন্য একজন সুপারভাইজার নিয়োগ করবে, ঠিক আছে। এবং সেই সুপারভাইজারই হচ্ছে টাইম টু টাইম আমাকে অ্যাসেস করবে, এবং এভাবে করেই কিন্তু আমার অবস্থানটা আস্তে আস্তে চেঞ্জ হবে। যেমন প্রথমে ধরেন আমি হচ্ছে বেসিক ট্রেনিং হিসাবে আসি, পরে পরবর্তীতে দেখা যাবে আমি অ্যাডভান্স ট্রেনিং হিসাবে আসি, এভাবে করে করে আস্তে আস্তে বিভিন্ন মানে আমার জবের মধ্যে দিয়েই আমাকে অ্যাসেসমেন্টের মধ্য দিয়েই কিন্তু আমার ক্যারিয়ারটা প্রোগ্রেস করবে, ঠিক আছে। এটা এরকম না যে হচ্ছে আমি একটা নির্দিষ্ট পরীক্ষায় আমাকে বসতে হবে, ওই টাইপের কিছু না, আমাদের দেশের মতো ওরকম না। আচ্ছা, আমি আর কোনো কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি না। যদি অডিয়েন্সদের আরো কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা আনমিউট করেও জিজ্ঞাসা করতে পারেন অথবা চ্যাট বক্সেও দিতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে মনে হয় আমরা সেশনটা এন্ডিং দিতে পারি। আপু মনে হয় আর কারো কোয়েশ্চেন্স নাই, আপনি যদি একটু আপনার এন্ডিংটা দেন, তারপর আমরা অডিয়েন্সদের উদ্দেশ্যে আমরা কিছু এন্ডিং করব। আচ্ছা, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর যদি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমি জাস্ট ছোট করে সাথে আমার নামটা লিখছি। আমার ফেসবুক নাম হচ্ছে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, ঠিক আছে। আর হচ্ছে আমি আমার যে কোচিং এটার নাম হচ্ছে এএমসি সাকসেস রোড, এটাতে আমার ফেসবুকে একটা পেজ আছে। তো এই পেজটাতেও হচ্ছে আমাকে যদি কেউ চান তাহলে বা কোনো ইনফরমেশন জানতে চান এখানে মেসেজ পাঠাতে পারেন, অথবা হচ্ছে আমার সাথে প্রাইভেটলি আমার ফেসবুক আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আমার ইমেইল অ্যাড্রেসও হচ্ছে একদম এট দ্য বিগিনিং দেওয়া আছে। তো হচ্ছে কেউ যদি যোগাযোগ করতে চান এমসি পার্ট 1 পার্ট 2 এর ব্যাপারে অথবা এনি টাইপ অফ ইনফরমেশন যদি আপনাদের দরকার হয়, আমি মোর দ্যান হ্যাপি টু কনভে দ্যাট টু ইউ। আর থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আশা করি যে সবাই জীবনে সাকসেসফুল হন আর যে যার ড্রিম মতো গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন। থ্যাংক আপু ইউ। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনি আপনার এই ভ্যালুয়েবল সময়টা আমাদের কালোসাম বিডির অডিয়েন্সদের জন্য অ্যারেঞ্জ করতে পারছেন, যার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। অডিয়েন্সদেরকেও আমরা অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আপনারা আমাদের সাথে সেই অ্যানাটমি ফিজিওলজি ভিডিও থেকে শুরু করে মেডিসিন সার্জারি ভিডিওর পর এখন আমাদের ক্যারিয়ার সেশন গুলাকেও আপনারা আপনাদের প্রেজেন্সের মাধ্যমে সাকসেসফুল করে তুলছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মনে হয় আমরা আমাদের সেশনটা এন্ড করতে পারি। আচ্ছা, বেস্ট অফ থ্যাংক লাক সবার ইউ। জন্য। আচ্ছা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। বাই। হৃদয় এন্ড করে দেন।